বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে আমরা যে ক্লাসটি শুরু করছি সেটা হচ্ছে গিয়ে লীলা রয়ের যে বুক সলিউশন হচ্ছিল ইতিহাস থেকে, প্রাচীন ভারতের ইতিহাস। আগে দেখবে তোমরা ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নেবে যে আগে দুটো ভিডিও তোমাদেরকে করে দেওয়া হয়েছে। দুটো ভিডিও, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তৃতীয় নম্বর ভিডিও। এই তৃতীয় নম্বর ভিডিওতে আমরা প্রাচীন ভারতের পুরো ইতিহাসকে কমপ্লিট করছি। দেন আমরা মধ্যযুগীয় ভারতের ইতিহাসকেও আমরা দুটো বা তিনটে ক্লাসে কমপ্লিট করব। এইভাবে তোমাদের লীলা রয় বইটি পুরো ভালোভাবে কমপ্লিট করানো হবে। তো যারা তোমরা ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলি খুব খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই তোমাদেরকে এই ভিডিওগুলিকে অবশ্যই দেখতে হবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো, আমরা আগের দিন যতদূর পড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে গুপ্ত বংশের শেষ রাজা জীবিত গুপ্ত পর্যন্ত আমরা করেছিলাম। এরপরে আমরা যে কৃতিত্বের সংগ্রাম নিয়ে আলোচনা করব। এই কৃতিত্বের সংগ্রামে প্রথমে যার কথা জানবো তিনি হচ্ছেন গিয়ে শশাঙ্ক। এই শশাঙ্কের অপর নাম, এটা পরীক্ষায় আসে, যে নরেন্দ্রগুপ্ত যিনি ছিলেন শশাঙ্কর অপর নাম। ঠিক আছে, যিনি ছিলেন শশাঙ্ক তিনিই ছিলেন নরেন্দ্রগুপ্ত। 606 খ্রিস্টাব্দের পূর্বে সিংহাসনে বসেছিলেন। 606 খ্রিস্টাব্দের পূর্বে তিনি সিংহাসনে বসেছিলেন। বাংলার সর্বপ্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা ছিলেন। বাংলার সর্বপ্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। এই শশাঙ্ক ছিলেন বাংলার সর্বপ্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা। যার রাজধানী কোথায় ছিল? যার রাজধানী ছিল কালাসোনা এবং কর্ণসুবর্ণ। কালাসোনা বা কর্ণ-সুবর্ণ, এটাও তোমাদের পরীক্ষায় এসে থাকে। দেখো, তিনি ছিলেন গৌড়ের রাজা। যার উপাধি কি ছিল? উপাধি ছিল গিয়ে নরেন্দ্রনাথ, নরেন্দ্রাদিত্য। নরেন্দ্রাদিত্য ছিল তার উপাধি। ঠিক আছে, 637 খ্রিস্টাব্দে মৃত্যু হয়। শশাঙ্কের মৃত্যু হয়েছিল 637 খ্রিস্টাব্দে। তাহলে শশাঙ্কের অপর নাম আমরা জানলাম যে নরেন্দ্রগুপ্ত। তিনি ছিলেন বাংলার সর্বপ্রথম স্বাধীন সার্বভৌম রাজা। রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ের রাজা ছিলেন। তার উপাধি ছিল নরেন্দ্রাদিত্য। এরপরে তার মৃত্যু হয়েছিল 637 খ্রিস্টাব্দে। তিনি হলেন প্রথম বাঙালি রাজা যিনি বাংলার বাইরে আর্যবর্তে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখেছিলেন, এবং কিছুটা তার বাস্তবায়িতও হয়েছিল। তিনি হচ্ছেন প্রথম বাঙালি রাজা যিনি বাংলার বাইরে কি করেছিলেন? আর্যবর্তে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখেছিলেন, যার কিছুটা বাস্তবায়িতও হয়েছিল। দেন আমরা হর্ষবর্ধন নিয়ে আলোচনা করব। হর্ষবর্ধন, তাহলে দাদা রাজ্যবর্ধন নিহত হওয়ার মাত্র 16 বছর বয়সে থানেশ্বরের সিংহাসনে বসেন এবং পুষ্পভীতি বংশের সন্তান। তিনি ছিলেন পুষ্পভীতি বংশের সন্তান, এবং তার দাদা যে ছিল রাজ্যবর্ধন, তিনি যখন নিহত হয়েছিলেন, সেই নিহত হওয়ার 16 বছর বয়সেই, নিহত হওয়ার মাত্র 16 বছর বয়সেই থানেশ্বরের সিংহাসনে বসেছিলেন। আচ্ছা, সিংহাসন আরোহণ তাহলে কত খ্রিস্টাব্দে হয়েছিল? সিংহাসন আরোহণ 606 সালে। এরপরে দেখো, 606 সালে হর্যাব্দ শুরু করেছিলেন কত? 606 খ্রিস্টাব্দে। এভাবেও তোমাদের প্রশ্নটা আসতে পারে। হর্ষবর্ধনের রাজধানী থানেশ্বর থেকে কনৌজ এ স্থানান্তরিত করেছিলেন। থানেশ্বর থেকে কোথায়? কনৌজে স্থানান্তরিত করেছিলেন হর্ষবর্ধনের রাজধানীকে। ওকে, এরপরে দেখো 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে এক যুদ্ধে তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হন। আইহোল শিলালিপি থেকে জানা যায়। এটা আইহোল শিলালিপি থেকে জানা যায়। 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে এক যুদ্ধে তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হয়েছিলেন, যেটা আইহোল শিলালিপি থেকে জানা যায়। তাহলে 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে এক যুদ্ধে তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হয়েছিলেন, যেটা আইহোল শিলালিপি থেকে জানা যায়। উপাধি দেখো, উপাধি ছিল কি? উপাধি ছিল শিলাদিত্য, মগধরাজ, পঞ্চভূতের অধীশ্বর এবং উত্তরাপথের সর্বাধিনায়ক,
দ্বিতীয় পুলকেশী তাকে সকলোত্তর পথনাথ বা উত্তরাপথের প্রভু বলেছেন। এর উপাধি কি ছিল? উপাধি ছিল শিলাদিত্য, মগধরাজ, পঞ্চভূতের অধীশ্বর আর উত্তরাপথের সর্বাধিনায়ক দ্বিতীয় পুলকেশী। তাকে আমরা এই হর্ষবর্ধনকে আমরা সকলোত্তর পথনাথ এবং উত্তরাপথের প্রভুও বলে থাকি। হর্ষবর্ধনের লেখা নাটক, হর্ষবর্ধনের লেখা নাটক খুব এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা, যেগুলো সংস্কৃতে লেখা, যেগুলো সংস্কৃতে লেখা। তাহলে হর্ষবর্ধনের লেখা নাটক হচ্ছে গিয়ে নাগানন্দ, নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্টের মতে তিনি পঞ্চভারতের অধীশ্বর ছিলেন। বাণভট্টের মতে তিনি পঞ্চভারতের অধীশ্বর ছিলেন। বাণভট্টের লেখক হচ্ছেন গিয়ে হর্ষচরিত এবং কাদম্বিনী। হর্ষচরিত ও কাদম্বিনী, হর্ষচরিত ও কাদম্বিনী। এরপরে তার সময় হিউয়েন সাং ভারতে এসেছিলেন। তার সময় হিউয়েন সাং ভারতে এসেছিলেন। হিউয়েন সাংকে কার সময়? হর্ষবর্ধনের সময় এসেছিলেন কে? হিউয়েন সাং ভারতে এসেছিলেন। হিউয়েন সাংকে প্রিন্সেস অফ পিলগ্রিমস বলা হয়ে থাকে। প্রিন্সেস অফ পিলগ্রিমস কাকে বলা হয়ে থাকে? হিউয়েন সাংকে। তার ভ্রমণ কাহিনী, তার ভ্রমণ কাহিনী না সি সিউইকি, যেটা চীন ভাষায় রচিত। যেটা কি? সিউইকি, যেটা চীন ভাষায় রচিত, চীনা ভাষায় রচিত, চীনা ভাষায় রচিত যেটা। ওকে। এরপরে দেখো, এরপরে লালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এশিয়ার মধ্যে বৃহত্তম বিশ্ববিদ্যালয়। লালন্দা বিশ্ববিদ্যালয়, লালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এশিয়ার মধ্যে বৃহত্তম একটা বিশ্ববিদ্যালয়। এশিয়ার মধ্যে একটা বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এরপরে দেখো পাল বংশ প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। প্রথম নির্বাচিত রাজা ছিলেন, পাল বংশের প্রথম নির্বাচিত রাজা এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। শ্রেষ্ঠ রাজা যিনি ছিলেন তিনি হচ্ছেন গিয়ে দেবপাল। ধর্মপাল বিক্রমশিলা উপাধি নেন এবং বিক্রমশিলা বিহার, ঠিক আছে, সোমনাথপুরী ও ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। পাল যুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে গিয়ে সন্ধ্যাকর নন্দী। পাল যুগের শ্রেষ্ঠ কবি সন্ধ্যাকর নন্দী রামচরিত গ্রন্থের রচয়িতা। রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে গিয়ে কে? পাল যুগের শ্রেষ্ঠ কবি সন্ধ্যাকর নন্দী। সেন বংশ কি? সেন বংশ হচ্ছে গিয়ে, সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে সামন্ত সেন। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। শ্রেষ্ঠ রাজা কি জানলাম? দেবপাল। শ্রেষ্ঠ রাজা দেবপাল। এবং পাল যুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে সন্ধ্যাকর নন্দী, যার গ্রন্থর নাম হচ্ছে গিয়ে রামচরিত। এবং সেন বংশ, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে সামন্ত সেন। শ্রেষ্ঠ রাজা কি? শ্রেষ্ঠ রাজা হবে বল্লাল সেন। শ্রেষ্ঠ রাজা হবে বল্লাল সেন। তাহলে সেন বংশের শ্রেষ্ঠ রাজা বল্লাল সেন, সেন বংশের প্রতিষ্ঠাতা, সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন এবং শ্রেষ্ঠ রাজা হচ্ছে গিয়ে বল্লাল সেন, যেটা কৌটিল্য প্রথার প্রবর্তক ছিলেন। এবং শেষ রাজা হচ্ছেন গিয়ে লক্ষণ সেন। লক্ষণ সেন হচ্ছে শেষ রাজা। শঙ্করাচার্য কি? শঙ্করাচার্য অদ্বৈতবাদ এর প্রবক্তা, অদ্বৈতবাদের প্রবক্তা, ঠিক আছে। এবং অষ্টম শতাব্দীতে কেরলে নাম্বুদ্রি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন। শিবের উপাসক ছিলেন, তিনি ছিলেন শিবের উপাসক। ভারতের চার প্রান্তে চারটি মঠ নির্মাণ করেন। উত্তরে বদ্রীনাথের কাছে যোশী মঠ, দক্ষিণে মহীশূরে সিঙ্গরি মঠ এবং পূর্বে পুরীতে গোবর্ধন মঠ এবং পশ্চিম উপকূলে দ্বারকায় সারদা মঠ। এবং পশ্চিম উপকূলে কি? দ্বারকায় সারদা মঠ, যেগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা প্রাচীন ভারতের বিভিন্ন স্থাপত্য ও মন্দির নিয়ে আলোচনা করব। স্থাপত্য, স্থাপত্য যদি বলে ইলোরার কৈলাসনাথ মন্দির, যেটা কোথায় অবস্থিত? যেটা মহারাষ্ট্রে অবস্থিত। ইলোরার কৈলাসনাথ মন্দির, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, যার রূপকার ছিলেন প্রথম কৃষ্ণ, যার রূপকার ছিলেন প্রথম কৃষ্ণ। মহাবলী পুরাণের রথ, মহাবলী পুরাণের রথ এবং তাঞ্জোরের রাজরাজের মন্দির, এর রাজরাজের মন্দির, যেটা কি? যেটা
রূপকার হচ্ছে গিয়ে নরসিংহ বর্মন। এরপরে দেখো রাজা রাজেশ্বর কি? রাজা রাজেশ্বরের রূপকার হচ্ছে প্রথম রাজারাজ ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির যেটা অবস্থিত উড়িষ্যাতে এবং যার রূপকার হচ্ছেন গিয়ে করবংশীয় রাজা ক্রেসারিস। এরপরে পুরীর জগন্নাথ মন্দির যেটা কোথায় অবস্থিত? যেটা উড়িষ্যাতে অবস্থিত, যেটা অনন্ত বর্মন চোড়গঙ্গ অনন্ত বর্মন চোড়গঙ্গ, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আঙ্কর ভাট্টের বিষ্ণু মন্দির যেটা কাম্পোচিয়াতে অবস্থিত, যার রূপকার হচ্ছেন গিয়ে দ্বিতীয় সূর্য বর্মন। তারপরে জাভার আর বারবুদের স্তূপ যেটা কি শৈলেন্দ্র রাজারাম আর রূপকার ছিলেন। এরপরে কাঞ্জরির কৈলাসনাথ মন্দির যেটা পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন এবং বিরূপাক্ষ মন্দির যেটা বাতাপির চালুক্য রাজ শ্রেষ্ঠ বিক্রমাদিত্য, ঠিক আছে। এরপরে খাজুরাহের মন্দির যেটা মধ্যপ্রদেশে রয়েছে, খাজুরাহের মন্দির এর চান্দেল রাজধাঙ্গা, ঠিক আছে। কোণারকের সূর্য মন্দির প্রথম নরসিংহদেব। এরপরে দিলওয়ালার মন্দির যেটা হচ্ছে গিয়ে সালাস্কি রাজা যেটা গুজরাটে অবস্থিত, ঠিক আছে। এখানেই আমাদের প্রাচীন ভারতের ইতিহাস শেষ হচ্ছে এবং তোমাদের মধ্যযুগীয় ইতিহাস যেটা সুলতানি যুগ থেকে শুরু হবে, যেটা তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবে। এখান অবধি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস ছিল। এর আগের দুটো ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই ভিডিও দুটি দেখে নিও এবং চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিও।